ওয়াসিনাত এদিক ওদিক তাকাতে তাকাতে কারোর সাথে ধাক্কা লাগে। ওয়াসিনাত সরি বলে তাকাতে তার মেজাজ গরম। ইহান হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। ইহান নামের এই ছেলেটাকে তার মোটেও পছন্দ না। তার মহান কারণ ওয়াসিনাতকে টাকা অফার করেছে। তার উপর একে তার বাবা মোটেও পছন্দ করেন না। ওয়াসিনাত পাশ কাটিয়ে যেতে চাইলে ইহান বলে ওঠে, তোমাকে আজ অফসরের মতো লাগছে, মনে হচ্ছে নীল পর নেমে এসেছে। আপনার মনে হওয়া নিজের কাছে রাখেন, যত সব আজগুবি কথা। ওয়াসিনাত, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। প্লিজ একটা সুযোগ দাও। আমি কোনো কমপ্লেন দেওয়ার সুযোগ দেব না। আমি জীবনে প্রথম তোমাকে ভালোবেসেছি, আর তুমি এটা কেন বুঝতে চাইছো না? দেখেন, আপনি ভালোবাসলেই আমাকেও বাসতে হবে এমন তো কোথাও লেখা নেই। সো লিভ মি প্লিজ। অরূপ ওয়াসিনাতের সামনে দাঁড়িয়ে আছে, তার নানা রকমের কথা বলে চলেছে। ওয়াসিনাতের সেদিকে তেমন মনোযোগ নেই। সে আরেকজনকে এদিক ওদিক খুঁজেই চলেছে। ওয়াসিনাত নিজেই নিজের মনকে বুঝাতে চাচ্ছে, আবার নিজেই বিচলিত হচ্ছে। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আরেকজন দরজা দিয়ে প্রবেশ করতেই আবার হুমড়ি খেয়ে তাকে দেখতে লাগে। এত মানুষের মাঝে ওয়াসিনাত আরিত্রানকে দেখতেও পাচ্ছে না। এটা ভেবেই তার মনটা খারাপ হয়ে যায়। সে ভাবে আরিত্রান কত বড় মাপের মানুষ, সে কি সত্যিই তাকে ভালোবাসে? কিন্তু এটা তো হতে পারে না। সে এত স্টাইলিশ বা এত বড় লোকের মেয়েও না। সে আরিত্রানের সামনে একটা ব্রাঞ্চ ম্যানেজারের মেয়ে। সে কেন তাকেই পছন্দ করবে? তার উপর ওয়াসিনাত তাকে যা নয় তাই বলে অপমান করেছে। তার মনে হচ্ছে আরেকজনের ভালোবাসাটা আসলে মোহ, যা কিছুদিন পরেই কেটে যাবে। তারপরেও কেন যেন তার মনে আবার বলছে আরেকজন তাকে সত্যিই ভালোবাসে। ওয়াসিনাত অনেক টাইম ধরে লাফালাফি ঝাফাঝাফি করেও আরেকজনকে তেমন দেখতে পায়নি। তাই হতাশ হয়ে একটা কোনায় বসে পড়ে। ওয়াসিনাত নিচের দিকে তাকিয়েছিল। হঠাৎ একটা পরিচিত কণ্ঠে ঝট করে মাথা তুলে তাকিয়ে হা। কি জানি মান, অনেক তো লাপালাপি ঝাপাঝাপি করলে, এবার জুস খাও। শুধু শুধু এনার্জি ওয়েস্ট করছো। তোমার অরিত্রাণ তোমার কাছেই আসবে। এত কষ্ট করতে হবে না, নাও। ওয়াসিনাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদা শার্ট, নীল ব্লেজার, নীল প্যান্ট, তার উপর চুলগুলো উড়ে এসে চোখের ওপরের সানগ্লাসে পড়ছে। এত সুন্দর কি কোনো ছেলে হতে পারে? কই, তার এই ছোট জীবনে তো সে আর কাউকে এমন সুন্দর দেখেনি। সাদা শরীরে নীল রংটা একদম খাপ খেয়ে আছে, আর ঠোঁট জোড়া তো লাল হয়ে আছে। ওয়াসিনাতের একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। তার মনে হয় আরেকজন লিপস্টিক দেয়। এই মনে হওয়াটা কতটা সঠিক সেটা জানার জন্যই ছুঁয়ে দেখতে ইচ্ছে জাগে। ইস, কি সব ভাবছে সে! তার নিজের কার্যকলাপে সে নিজেই হতভাগ। ওয়াসিনাত এতদিন একটা জিনিস খেয়াল করেনি, আরিত্রানের খোঁজা খোঁজা দাড়ি হয়েছে। ইস, কি সুন্দর লাগছে লোকটাকে! ভাবতেই ওয়াসিনাতের ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে। আরিত্রানও তার ফেরি পরীকে দেখছে, কিন্তু ওয়াসিনাতের চোখের ভাষা পড়ার চেষ্টা করে সে এটা বুঝতে পেরেছে, এই নীলাভ কাজল রাঙা চোখে তার জায়গা আছে। শুধু একটুখানি না, অনেকখানি হয়েছে। ওয়াসিনাতকে আজ তার কাছে নীল ফেরি পরেই লাগছে। সম্পূর্ণ নীলে ঢাকা তার নীলাভ চোখের অধিকারী পরী। হাতের কাচের চুড়িগুলো দেখে তার ইচ্ছে করছে এদের খুলে নিজের হাতে নিজের কেনা ওই দিনের চুড়িগুলো পরিয়ে দিতে। আরিত্রান গলা খাক দিয়ে আবারও বলে ওঠে, হয়েছে আমাকে পর্যবেক্ষণ করা, হলে এটা নাও। আরিত্রানের কথা শুনে ওয়াসিনাত লজ্জায় লাল হয়ে ওঠে। ওয়াসিনাতের এমন চেহারা দেখেই একবার সে সেন্সলেস হয়েছিল, যার কারণে সে আর দেখতে পারেনি এমন লজ্জারাঙা চেহারা। কিন্তু এবার আর এমন হবে না। তাই আরিত্রান এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ আরিত্রানকে কেউ ধাক্কা দেয়, যার কারণে জোশ ওয়াসিনাতের জামায় পড়ে। আরিত্রান বলে ওঠে, সরি সরি ওয়াসু। আরে কিছু হবে না, ওয়াশরুম কোন দিকে? আরে দাঁড়াও, লারাকে বলি।
এই লারা, ইয়েস স্যার। ওকে ওয়াশরুমে নিয়ে যাও। ওকে স্যার। আমি যেতাম তোমার সাথে, আসলে ওইদিকে তোমার ফ্যামিলির সাথে এখনো দেখা করিনি তাই। সমস্যা নেই, আমি ওনার সাথেই চলে যাব। লারা ওর সাথেই থাকবে, 1 মিনিটের জন্য ও একা ছাড়বে না। ওকে স্যার। ওয়াসেনাত লারার সাথে ওপরে ওয়াশরুমে চলে যায় আর আরিত্রান সবার সাথে কথা বলতে থাকে। ওয়াসেনাতের বাবা মার সাথে সে বেশি কথা বলে। আরিত্রানের দাদার একটা গুরুত্বপূর্ণ কাজ থাকায় তিনি একটু দেরিতে আসবে বলে। ওয়াসেনাত ওয়াশরুমে ঢুকে পড়ে। লারা বাহিরে দাঁড়িয়ে আছে। তাকে কড়াভাবেই বলা হয়েছে ওয়াসেনাতের দিকে নিজের খেয়াল রাখতে, তাই সে দাঁড়িয়ে আছে। কিন্তু ব্যাপারটা তার কাছে বিরক্তিকর। তাই একটাই কথা, হঠাৎ স্যারের মেয়ের এত যত্নবান কেন হচ্ছে? শুধু শুধু তাকে পার্টি এনজয় করতে দিচ্ছে না। সে মনে মনে ভাবে, স্যার তো আর দেখবে না ওই মেয়ের পেছনে পেছনে আছে কিনা। আর এই মেয়েও কচি খুকি না, সো সে নিজের মতো চলে যেতেই পারে। তাই সে চলে যায়। ওয়াসেনাত নিজের জামা পরিষ্কার করে যেই পিছনে ফিরবে, তার আগে একটা লোক তার হাতের বাহু শক্ত করে ধরে তার ঘাড়ে মাথা রাখতে যায়। ওয়াসেনাত সাথে সাথে সরে যেতেই তার জামার হাতাগুলো ছিঁড়ে যায়। ওয়াসেনাত নিজের ওড়না দিয়ে সাথে সাথে ঢেকে নিতে যাবে, তার আগে এই লোকটি তার ওড়না টেনে ধরে। ওয়াসেনাত চিৎকার করে বলে ওঠে, কে আপনি? আর এমন করছেন কেন? মিস লারা, আপনি কোথায়? লারা, লারা। আরে চিৎকার করছো কেন? ইউ নো ইউ আর সো সেক্সি গার্ল, সো হট, আই জাস্ট লাইক ইউ। পার্টিতে আসার পর থেকেই তোমার উপরে আমার নজর ছিল, কিন্তু একা পাচ্ছিলাম না। আর দেখো, তুমি নিজেই আমার সুবিধা করে দিলে। প্লিজ যেতে দিন। আমি আপনার কি ক্ষতি করেছি? আমার সাথে কেন এমন করছেন? প্লিজ লিভ মি। কচি খুকিরা কি বোঝো না কেন এমন কোন করছি? বেশি চিৎকার চেঁচামেচি করবে না। ওয়াসেনাত এবার নিজের সব শক্তি দিয়ে ধাক্কা দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে মাথা আর পায়ে অনেক ব্যথা পায়, সাথে দরজার সাথে লেগে কেটেও যায়। তা অটে থাকে জানা। ওয়াসেনাতের আরিত্রানের হাতের ওপর মাথা দিয়ে গা এলিয়ে আছে, আর আরিত্রান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কিছু সময়ের ব্যবধানে কি হয়ে গেছে কিছুই তার মাথায় ঢুকছে না। রেমন আচ্ছা মতো লোকটাকে মেরেই চলেছে। পার্টির প্রায় সবাই উপরে চলে এসেছে। ওয়াসেনাতের বাবা তাকে এভাবে দেখে হতভম্ব হয়ে বসে পড়ে। ওয়াসেনাতের মা বারবার জিজ্ঞেস করছে ওয়াসেনাত কোথায়। তাই তার ফুপু বেশ টিটকারি মেরে হাহুতাশ করে বলে ওঠে, হায় আল্লাহ, এটা কি হলো? তোর এমন হলো কিভাবে? ওই লোকের সাথে কি তোর কিছু হয়েছে? দেখ, তেমন কিছু না হলেও মান সম্মান সব তো শেষ। কিভাবে এখন আমরা মুখ দেখাবো সবাইকে? এখানে কত বড় মাপের মানুষজন রয়েছে, তার উপর মিডিয়াও আছে। কালকে খবরের কাগজে, টিভিতে এটা নিয়ে কথা হবে। কি হয়েছে আমার মেয়ের? কোথায় ও? বাসু কই তুই? কি হয় নাই সেটাই বল। তোর মেয়ের যে কি হবে কে জানে। আর তো মনে হয় না বিয়া শাদী দিতে পারবি। কত বড় লোক পোলাই না পাইছিল, ওরাও তো এখন এখানে আছে। তারা কি এত কিছু দেখার পরে বিয়া দিব? মনে হয় না। কি সব বলছেন আপনি? চুপ থাকেন না। ওয়াসিনাথ কই? ওয়াসেনাতের মা হাতড়াতে হাতড়াতে ওয়াসেনাতের মুখে অজস্র চুমু খায় আর বলে, কিছু হয়নি মা, তুই এত কান্না করছিস কেন? চল আমরা বাসায় চলে যাই। তোর ফুপু এমনি এমনিই করছে। ওয়াসুর আব্বু জানো তো, ওয়াসুর ভয় পায় বেশি। মনে হয় কিছু দেখে ভয় পেয়েছে। চল আমরা চলে যাই। ওয়াসেনাত কাঁদতে কাঁদতে গলা বসে গেছে, তাই সে কথাও বলতে পারছে না। ওয়াসেনাতের বাবা বলে ওঠে, স্যার, আমরা এবার যেতে চাই। আমি আমার কলিজাটাকে এভাবে দেখতে চাই না। না, ও এখানেই থাকবে। সবাই ফিসফিসানি বন্ধ করে অবাক হয়ে তাকিয়ে আছে আরিত্রানের চিৎকার শুনে। ওয়াসেনাতের বাবা সহ সবাই অবাক। আরিত্রান নিজের শীতল চোখ মুহূর্তেই রক্তাক্ত লাল করে ফেলে, নিজের ব্লেজার খুলে ছুঁড়ে মারে। তারপর সকলের সামনে ওয়াসেনাতকে কোলে তুলে নিয়ে নিচে নিয়ে যায়। ওয়াসেনাতকে একটা সোফায় বসিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে আসতে বলে।
আরিত্রান খুব যত্ন করে ওয়াসেনাতের হাতে পায়ে কাটা জায়গায় স্যাভলন লাগিয়ে দেয়। ওয়াসেনাতের দৃষ্টি শূন্যে ভাসছে। তার দুনিয়ার খবর নেই বললেই চলে। এই লোকটাকে আরিত্রানের বডিগার্ডরাও ধরে নিচে নিয়ে এসেছে। সবাই এক দৃষ্টিতে ওয়াসেনাত আর আরিত্রানকে দেখছে। অরূপ আর ইহান ভেতরে জ্বলে যাচ্ছে, কিন্তু কিছু বলছে না, কারণ যে লোক এইসব করেছে সে খুব প্রভাবশালী, তাই তারা পেছনেই দাঁড়িয়ে আছে। ওয়াসেনাতের বাবা প্রচন্ড রূপে অবাক হয় আরিত্রানের কার্যকলাপের চাইতেও অরূপদের ব্যবহারে। রিমি ওয়াসেনাতের হাতগুলো ধরে আছে, ও বাদে আর কেউই ওয়াসেনাতের পাশে ঘেঁষছে না। অরূপ এক ফোঁটাও এগিয়ে এলো না। যে খারাপ সময় তার মেয়ের পাশে দাঁড়ায়নি, সে এমন ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিতে চেয়েছিল। ভাবতেই তার কষ্ট হচ্ছে। ওয়াসেনাতের ফুপু আবার বলা শুরু করে, ভাই তুই চিন্তা করিস না, আমার কাছে একটা ভালো পাত্র আছে। ওই অরূপ ওয়াসেনাথকে আর নিজের বউ বানাবে না। দেখ, তাদেরও তো মান সম্মান আছে। এমন ধর্ষণ হতে হতে বেঁচে যাওয়া মেয়েকে কি তারা নিজের বাড়ির বউ বানাবে? না তো। তুই চিন্তা করিস না, আমার কাছে ভালো পাত্র আছে। তাদের মুদির দোকান আছে, 3-4টা ছেলে, কিন্তু লাখে একটা। আহ, ওয়াসেনাথের ফুফু বলে আমি আপনাকে এত সময় সহ্য করছিলাম, কিন্তু এবার আর না। আমি আমার ওয়াসেনাথ সম্পর্কে একটা বাজে কথা আপনার এমন বাজে মুখে শুনতে চাই না। আরিত্রান এবার ওয়াসেনাতের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে ওঠে, কাঁদবে না প্লিজ, কলেজাটা ছিঁড়ে যাচ্ছে। তুমি শুধু 5 মিনিট দাও, আমি এখনই আসছি। কাঁদবে না প্লিজ। বলে উঠে দাঁড়িয়ে লোকটির সামনে যায়। আরিত্রান সামনে আসতেই লোকটির আত্মা উড়ে যায় অবস্থা। আরিত্রান নিজের রক্তাক্ত চোখের দৃষ্টি লোকটির দিকে নিক্ষেপ করে বলে ওঠে, মিস্টার ফারুক, কি যেন বলছিলেন? ও হ্যাঁ, আমার প্রোডাক্ট। তোর প্রোডাক্ট মানে কি? রিমন, আমার জিনিসগুলো নিয়ে আয়। সামান্য একটা মেয়ের জন্য আমার সাথে শত্রুতা করছিস অরিত্রান? সামান্য মেয়ে? কে সামান্য মেয়ে? যাকে আমি আমার জীবন মনে করি সে? যাকে না দেখলে দম বন্ধ হয়ে আসে, তাই সম্পূর্ণ রুম জুড়ে তার ছবি মুড়িয়ে রেখেছি সে? যার ভয়েস রেকর্ড করে সারা দিন শুনি সে? যার পবিত্রতা সব সময় বজায় রাখতে চাই সে? বল কুত্তার বাচ্চা, তুই আমার কলিজায় হাত দিয়েছিস, যাকে বলে অরিত্রানের কলিজায় হাত। তোর একটু হাত কাঁপলো না ওর মতো মেয়ের গায়ে হাত দিতে? এই হাত দিয়ে টাচ করেছিস, তাই না? তুই জানিস আমি কখনো ওর দিকে ভালোভাবে তাকাই না। কেন জানিস? ওর দিকে তাকালেই আমি ডুবে যাই। ওকে আমি কখনো ভালোভাবে ছুঁয়েও দেখি না। আমি এমন কিছুই করতাম না যাতে ওর পবিত্রতায় দাগ লাগে, আর তুই অনায়াসেই ওকে ছুঁয়ে দিলি। কিভাবে বল? তোর সাহস আমাকে প্রচন্ড ভাবে ইমপ্রেস করছে, বুঝলি? চারিদিকে পিনপিনের নীরবতা। আরিত্রানের যে এত ভয়ঙ্কর একটা রূপ আছে, এটা অনেকেরই অজানা ছিল। সাংবাদিকেরা অনেক আগেই নিজেদের ক্যামেরা নামিয়ে রেখেছে। অনেক বড় বড় আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানও ছিল, কিন্তু তারাও কিছু করছে না, কারণ তারা জানে আরিত্রান শুধু এদেশে না, অন্য অনেক দেশেও তার প্রভাব বিস্তার রয়েছে। তারা আরিত্রানের সাথে পেরে উঠবে না। তার উপর আরিত্রান অন্যায়ের প্রতিবাদ করেছে। এখানে তাদের নাক না গলানোই তাদের ভালো মনে হচ্ছে। উপস্থিত সবাই লোকটির অবস্থা থেকেও আরিত্রানের ওয়াসেনাতের প্রতি ভালোবাসা তাদের আরো অবাক করেছে। তারা শুধু ভাবছে আরিত্রানের মতো একটা কঠিন মনের মানুষ এতটা কিভাবে ভালোবাসতে পারে, কিভাবে? উপস্থিত সবার মাঝে মাদৌলিও ছিল। নিজেও অবাক হয়। অরূপ আর ইহানের নিজেদের কাছে নিজেদের ছোট মনে হচ্ছে। তারাও তো ওয়াসেনাথকে ভালোবাসে, তবে কেন এগিয়ে গেল না? দুজনের মনেরই একই অবস্থা। ভাই মাফ করে দেন, আমি জানতাম না ওই মেয়ে আপনার জিএফ। কে আমার জিএফ? ওই মেয়ে? ও আমার জান, আমার নিঃশ্বাস। জিএফ না হারামজাদা। উপস্থিত সবাই ভয়ে চোখ বুঝে নেয়, আর মেয়েরা তো বিকটভাবে চিৎকার করে ওঠে।
ওয়াসনাত নিজের মায়ের কোলে মুখ গুজে তার বাবা সহ সবাই আঁতকে ওঠে। এমন কিছু করবে আরিত্রান, এটা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। আরিত্রান এবার চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ, আমি মেয়েদের সাথে অনেক রাত কাটিয়েছি, এটার জন্য আমি নিজেই অনুতপ্ত আর লজ্জিত। কিন্তু কখনো কোনো মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে খারাপভাবে টাচ করিনি। তারা নিজের থেকে আমার কাছে আসতো। আমার জীবনটাই তখন উল্টা পাল্টা ছিল, কিন্তু এই একটা মেয়ে সব চেঞ্জ করে দিয়েছে। আমার জীবন অন্ধকারে ঢাকা ছিল, আর এই মেয়ের ফেরি লাইটের আলোর মতো আমার জীবনটাকে আলোকিত করেছে। একটা খারাপ মেয়ে যেমন মানুষের ধ্বংসের কারণ, ঠিক একইভাবে ভালো মেয়ে জীবনটাকে সুন্দর করার কারণ। আর এই মেয়েটাও ঠিক একইভাবে জীবন সুন্দর আর আলোকিত করেছে আবার। হ্যাঁ, আমি ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। দেখো, আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা। তোমার ভালোবাসার আমার প্রয়োজন নেই, আমার একার ভালোবাসাই আমাদের জন্য এনাফ। আই এম সরি জান, আমার জন্যই তুমি এত কষ্ট পেয়েছো। আর না, যারা তোমাকে কষ্ট দিবে আমি তাদের শেষ করে দেব। তুমি কি আমাকে একসেপ্ট করবে ওয়াসিনাথ? সকলেই তাকিয়ে আছে এই আরিত্রানকে, সবার অজানা এই আরিত্রানের মাঝে ভালোবাসার সমারোহ। ওয়াসেনাথ বাবা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে, এই ছেলেটা তার মেয়েকে এত ভালোবাসে। সত্যি কি কাউকে এত ভালোবাসা যায়? তার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। তার মেয়ের জন্য সে এত বেস্ট ছেলেও আল্লাহর কাছে খুঁজেনি, কিন্তু তিনি দিয়েছে। ওয়াসেনাত তার দৃষ্টি সরু করে আরিচানের দিকে তাকায়। ইস, কেমন হয়েছে ছেলেটার অবস্থা। এত কিছু সময়ে সেই বেস্ট লোকটা হারিয়ে গেছে। এখন কেমন যেন আগোছালো লাগছে তাকে। সাদা শার্টটাতে রক্ত লেগে আছে, হাতেও রক্ত, কি ভয়ঙ্কর দেখাচ্ছে। আরিত্রান এবার ওয়াসেনাতের হাত ছেড়ে ওয়াসেনাতের বাবার সামনে দাঁড়ায়। ওয়াসেনাতের বাবা ব্যাপারটায় অবাক হয়। আরিত্রান তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আপনি আমাকে চিনেন, আমি জানি আমি খারাপ, কিন্তু আমি যদি আমার সব পাপ কাজের জন্য আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাই, আপনি কি করবেন? ওয়াসেনাতের বাবা হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। কি বলছে আরিত্রান খান? তার কাছে হাত জোড়ো করে ক্ষমা চাচ্ছে, কিন্তু সে তো শুনেছে আরিত্রান সরিও বলে না। উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আরিত্রান খান ক্ষমা চাচ্ছে? ভাবা যায়। ওয়াসেনাতের বাবা বলে ওঠে, স্যার, কি বলছেন আপনি? আমি ক্ষমা করার কে? আল্লাহর কাছে ক্ষমা চান, আর আমি আপনার একজন বেতনভুক্ত কর্মচারী মাত্র। আমি কিভাবে? আল্লাহর বিধানে আছে, যার প্রতি অন্যায় করবে তার কাছে ক্ষমা চাইবে। আর আমি তো ওয়াসিনাথের প্রতি অন্যায় করেছি, তাই তার বাবা হিসেবে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি কি আমাকে ক্ষমা করে নিজের কলিজার টুকরো মেয়েটাকে আমার হাতে দিবেন? মানে? আমি এই মুহূর্তে এই সব মানুষের সামনে ওয়াসিনাথকে চাই। আমি আমার ফুলকে নিজের কাছে রাখতে চাই। আমি ওয়াসিনাথকে বিয়ে করতে চাই এই মুহূর্তে। আপনি কি আমাকে মেনে নেবেন? ওয়াসেনাতের বাবা সহ উপস্থিত সবাই অবাক। এটা কি বলল? ওয়াসেনাত তার ঝাপসা চোখগুলো দিয়ে জোরপূর্বক তাকিয়ে আছে আরিত্রানের দিকে। ওয়াসেনাতের বাবার চোখে মুহূর্তেই আবার পানি চলে এলো। সে ভাবতেই পারেনি আরিত্রান এমন কিছু বলবে। তিনি বলে ওঠে, আপনি তো জানেন আমার মেয়ের সাথে কি হয়েছে। ওর সাথে জড়িয়ে নিজের সম্মানে দাগ লাগাতে চান। তিনি দেখতে চাচ্ছে অরিত্রান জবাবে কি বলে। এই জবাবের উপর ভিত্তি করে তিনি তার রায় দিবেন। ভালোবাসা কি জানেন? আমিও জানতাম না। আপনার ওই মেয়েটাই শিখিয়েছে। ছোট ছোট বাচ্চাদের মাঝে নিজেকে উজাড় করে সে আমাকে শিখিয়েছে ভালোবাসার নতুন মানে। নিজের হাতে তাদের খাইয়ে দিয়ে বুঝিয়েছে ভালোবাসার আসল মানে। তাদের মুখে হাসি ফুটিয়ে বুঝিয়েছে ভালোবাসার মূল মন্ত্র। সে বুঝিয়েছে অন্যের মাঝেই তুমি নিজের প্রাপ্তি পাবে, আর ওই মেয়ের জন্যই আমার সম্মানে দাগ লাগবে। হাস্যকর ব্যাপার। ভালোবাসা বন্ধ দরজায় নয়, জনসম্মুখে প্রকাশ করাটাই বড় ব্যাপার। দরজার আড়ালে তো অবৈধভাবে অনেকেই ভালোবাসি বলে, কিন্তু সবার সামনে তা ফুস। কিন্তু আমি আমার ভালোবাসাকে পবিত্র করতে চাই সব কিছু থেকে। ওকে ছাড়া তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আর আপনি মান সম্মানে আটকে আছেন। দোষীকে দোষারোপ করেন নির্দোষকে না। ওই জানোয়ার দোষী আপনার কলজার টুকরো না। আমাদের সমাজে ধর্ষকের চাইতে ধর্ষিতা বেশি নির্যাতিত হয়, কিন্তু কেন? এই জানোয়ারদের মতো সাথে সাথে এই সব কাপুরুষদের বিচার করলে আর কেউ মেয়েদের ইজ্জতের ওপর হাত দেবে না। আর আমি এই মুহূর্তে ওয়াসিনাথকে বিয়ে করতে চাই। আপনি আপনার মতামত দেন প্লিজ। আমি আঙ্কেল, ওয়াসেনাথের সাথে তো আমার বিয়ে আগেই ঠিক করা আছে। আমি ওয়াসেনাথকে যে কোনো পরিস্থিতিতে গ্রহণ করতে পারবো।
আর যদি তেমন কিছু হতো তবেও আমি ওকে গ্রহণ করতাম। আপনি চাইলে আমি এখনই ওয়াসিনাথকে বিয়ে করব। ওয়াসিনাতের বাবা শুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। আরিত্রানের বুক ধক ধক করেই চলেছে। যদি উনি অরূপকে মেনে নেয় তবে ওয়াসিনা তো তার বাবার দিকে তাকিয়ে আছে। সে জানে তিনি অরূপকে নির্বাচন করবে, কারণ তিনি আরিত্রানকে চাইতেই অরূপকে বেশি পছন্দ করে। সবার মাঝে এক ভয়াবহ নীরবতা বিরাজ করছে। ইহান এগিয়ে আসতেই ওয়াসিনাতের বাবা বলে ওঠে, আসতে হবে না, তুমি কি বলবে আমার জানা আছে। অরিত্রান এবং অরূপ, সরি স্যার, এখন আমি আপনাকে নাম ধরেই বলবো। তো শুনো, আমিও ভালোবেসে বিয়ে করেছি, তাই ভালোবাসার মাপকাঠি একটু একটু জানি। ভালোবাসা কি তুমি বলো অরূপ? ভালোবাসা মানে সুখ দুঃখে পাশে থাকা, একজন আরেকজনকে ভালো রাখা, দুজনের প্রয়োজনে দুজন পাশে থাকা, এমনই আরো অনেক কিছু নিয়েই ভালোবাসা। ভালোবাসা প্রয়োজন মানে না অরূপ, ভালোবাসা এটার কোনো জায়গা নেই। তোমাকে এটা এজন্যই জিজ্ঞাসা করেছি তুমি আমার মেয়ের যোগ্য কিনা এটা দেখার জন্য। কিন্তু অরিত্রান আগেই প্রমাণ দিয়েছে সে আসলে এই ওয়াসিনাথের যোগ্য, তাই অরিত্রানের সাথেই তার বিয়ে হবে। সরি। ওয়াসিনাত এবং আরিত্রান কারোরই বিশ্বাস হচ্ছে না তার বাবা কিভাবে আরিত্রানকে পছন্দ করলেন। উপস্থিত সবার মাঝে একটা খুশির হাওয়া বইছে, কিছু মানুষ বাদে। আরিত্রান তো খুশিতে পাগল প্রায়। রিমন কাঁচি আনতে চলে যায়। আরিত্রানের দাদা অনেক আগে থেকেই সব দেখছে আর রিমনের কাছে শুনেছে। তিনি এবার ওয়াসিনাতের বাবার কাছে গিয়ে দাঁড়ায়। ওয়াসিনাতের বাবা তাকে দেখেছে, অবাক হয়ে বলে ওঠে, বাবা, কেমন আছিস তৌফিক? আপনি এত বছর পরে, আপনি জানেন আমি আপনাকে কত খুঁজেছি। কোথায় ছিলেন বাবা? আমি এখনো আশিকের কোম্পানিতেই চাকরি করি, ছাড়িনি। যবে থেকে কোম্পানির ওই ইমানের কাছ থেকে অরিত্রান নামের ছেলে কিনে নিল তবে থেকে এই কোম্পানিতে আছি। আপনাদের সাথে কত কি হয়ে গেল আমি কিছুই করতে পারিনি। আর আশিকের তো একটা ছেলেও ছিল। কোথায় ও? ওকেও কি? না, ওকে কিছু করতে পারেনি। অরিত্রানকে নিয়ে বিদেশে চলে গিয়েছিলাম। ভয় হতো যদি ওরা অরিত্রানকেও মেরে দেয় আমার আশিকের মতো, কিন্তু এখন সে বড় হয়েছে তাই আর ভয় নেই। অরিত্রান আশিকের ছেলে? তবে সব কথা পরে হবে। আগে ওয়াটসনকে অরিত্রানের বিয়ে হবে। অরিত্রান এই দিনের জন্যই অনেক অপেক্ষা করেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না আশিকের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হচ্ছে। আরিত্রান সব রেডি করে ফেলেছে, কিন্তু ওয়াসিনাত তেমন হাঁটতে পারছে না, তাই তাকে এভাবেই রাখতে বলা হয়। আরিত্রানের কাছে যে কোনো ভাবেই ওয়াসিনাতকে হুড় লাগে। রেমনকে বলে তার রুমের আলমারি থেকে একটা টকটকে লাল নতুন শাড়ি আনিয়ে ওয়াসিনাতের সামনে গিয়ে বলে, তোমার জন্য অনেক শাড়ি কিনে রেখেছিলাম, তোমাকে আমি কখনো শাড়িতে দেখিনি, তাই বিয়ের পরে সব সময় শাড়ি পরবে বলে এত শাড়ি কেনা। আমি কখনোই আমাদের বিয়ে এভাবে হোক চাইনি, কিন্তু নিয়তির ওপর কিছুই নেই। নো টেনশন মাইজান, তুমি ভেবো না আমি আমার বাঁচাচ্ছি। আমাদের বিয়ে আবার ধুমধাম ভাবে হবে, কিন্তু আপাতত তোমাকে নিয়ে রিস্ক নিতে চাই না। আমার শ্বশুরাব্বুর আবার মত কখন পাল্টে যায় বলা তো যায় না। সো এখনই বিয়ে করে নেওয়াটা উচিত হবে। ঠিক বলেছি না? তুমি রাগ করো না, রাগলে তোমাকে কিউতে ডিব্বা লাগে, মন চায় আদর দিতে। এটা মাথায় দিই। দিয়ে তো দিলই, আবার বলে কি না দিয়ে দিই। জানো তুমি কিন্তু কুটনিদের মতো মনে মনে বিড়বিড় করো। ওয়াসিনাত না চাইতেও হালকা হাসে। ওয়াসিনাতের ফুপুর অবস্থা কাহিল। তিনি এখনো কাছেই চলেছেন আর দূরে দূরে থাকছেন, কারণ তার আরিত্রানকে ভয় লাগছে। ফ্লোরের মাঝে ফুলের পর্দা দিয়ে একপাশে আরিত্রান আর একপাশে ওয়াসিনাতকে বসিয়ে দেওয়া হয়। আরিত্রানের গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় একটা টুপি, আর অজু করার ফলে তার মুখে হাতে পানির বিন্দু বিন্দু কণারা ভর করছে। সবাই খুশি, শুধু মাদৌলির, ইহানের আর অরূপের পরিবারের রিমি বাদে। রিমি তো ওয়াসিনাতের পাশে বসেই আছে। খুব সুন্দরভাবে দুজনের বিয়ে সম্পন্ন হয়। কবুল বলার সময় ওয়াসিনাত নিজের বাবা মা, রিমি, তার ভাইদের জড়িয়ে খুব কেঁদেছে, কিন্তু তার কষ্টের পরে খুশির ঝিলিক হয়ে আরিত্রান তার মাথা আয়নায় দৃশ্যমান করে। আরিত্রান ওয়াসিনাতের নীলাভ পানি ভর্তি তাকিয়ে আছে, আর ওয়াসিনাতে আরিত্রানের
জলজল করে জ্বলে ওঠা সবুজ চোখের দিকে। ইস, কি দৃশ্য! কারো যেন নজর না লাগে। এক গ্লাস পানি দেবেন? রিমন দৌড়ে পানি নিয়ে আসে। পানি হাতে নিতেই ওয়াসেনাতের হাত কাঁপতে শুরু করে। তবুও নিজেকে বহু কষ্টে সংযত করার চেষ্টা করেও গ্লাসটি বাজাতে পারছিল না। ঠাস করে পড়ে বিকট এক শব্দ হলো। ওয়াসেনাত আরিত্রানের দিকে তাকিয়ে আহত দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে, সরি, ইচ্ছে করে করিনি। কি হয়েছে তোমার? তোমার কি অসুস্থ লাগছে? আমাকে বলো। আমি পানি খাবো, প্লিজ। রিমন আবার পানি নিয়ে আসে, কিন্তু এবার আরিত্রান নিজের হাতে ওয়াসেনাতের মুখে পানি ধরে। ওয়াসেনাত এক চুমুকে অর্ধেক পানি খেয়ে ফেলে। সাথে সাথে তার সবকিছু ঝাপসা মনে হয়। ওয়াসেনাত ধীরে ধীরেই আরিত্রানের বাহুতে নেতিয়ে পড়ে। ব্যাপারটা কেউই বুঝে উঠতে পারল না। আরিত্রান ওয়াসেনাতকে কোলে নিয়ে সিঁড়ির দিকে হাঁটা ধরল আর রিমনকে ডাক্তার ডাকতে বলল। আরিত্রানের পিছনে পিছনে ওয়াসেনাতের পরিবারের সবাই উপড়ে উঠে পড়ে। আরিত্রান ওয়াসেনাতকে সোজা নিজের রুমে নিয়ে শুইয়ে দেয় আর রিমিকে বলে ওয়াসেনাতের জামা চেঞ্জ করে দিতে। রিমি আলমারি খুলে প্রচন্ড রকমের অবাক হয়, কারণ আরিত্রান আলমারি ভর্তি ওয়াসেনাতের জন্য কিনে জামা কাপড়ে ওয়াসেনাতের মা তার মেয়ের পাশে বসে আছে। ছেলেরা সবাই বাহিরে চলে আসে। আরিত্রান ওয়াসেনাতের বাবার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, আমি কি আপনাকে বাবা ডাকতে পারি? আসলে খুব ছোটবেলায় আমি বাবাকে হারিয়েছি, তাই বাবা ডাকাটা আর ডাকা হয়ে ওঠেনি। ওয়াসেনাতের বাবা আরিত্রানকে জড়িয়ে ধরে বলে ওঠে, অবশ্যই, তুমি আশিকের ছেলে, তোমার এই পরিচয়ে আমাকে বাবা ডাকার জন্য যথেষ্ট। তোমার কি আমার কথা মনে আছে? ও, আমি তো তোমাকে 1 বছর বয়সে দেখেছি। তোমার মনে থাকার কথা না, আমি তোমার বাবার প্রিয় বন্ধু ছিলাম। আপনি কি বাবার বন্ধু তৌপিক? কিন্তু তুমি কিভাবে জানো? বাবা ছোটবেলায় বলেছিল আপনার মেয়ে হলে তার সাথে আমার বিয়ে দিয়ে দেবে। তখন আমি ছোট ছিলাম আর বেশ লজ্জাও পেতাম বাবার কথায়, কিন্তু নিয়তি আপনার মেয়েকেই আমার বউ বানিয়ে দিয়েছে। এটাকেই বলে ভাগ্য। ও আমাকেও এমন বলেছিল যখন ভার্সিটি পড়তাম, কিন্তু কি থেকে যে... বাবা প্লিজ, আমি পুরনো কথা ভাবতে চাই না। আর আজ আপনারা এখানেই থাকবেন, কাল ওয়াসিনাথকে নিয়ে যাবেন। কথাটা শুনেই ওয়াসেনাতের বাবার বুক কেঁপে ওঠে। তবে কি আরিত্রান তার মেয়েকে মেনে নেয়নি? ওয়াসেনাতের বাবা আরিত্রানের দিকে অসহায়ত্বের মতো তাকায়। আরিত্রান মুখে হাসির রেখা টেনে এনে বলে, ওকে ছাড়া আমার দম নিতেও কষ্ট হয়, কিন্তু আমি চাই অনুষ্ঠান করে ওকে নিয়ে আসতে। এইভাবে বিয়ে হবে আমি নিজেও জানতাম না। সো আমি এখন চাই সব নিয়ম কানুন মেনেই ওকে আবার বাড়ি নিয়ে আসবো। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তুমি যেমন বলবে তেমনই হবে। ডাক্তার চলে এসেছে, চল। আরিত্রান ওয়াসেনাতের হাত ধরে বসে আছে। এই প্রথম সে ওয়াসেনাতকে বিনা হিজাবে দেখছে। আরিত্রান অবাক হয়ে তাকিয়ে আছে। ওয়াসেনাতের কাঁধের উপর দিয়ে বেয়ে আসা ওয়াসেনাতের কিছু চুলের দিকে দীঘল কালো চুল, তবে বোঝা যাচ্ছে না কত লম্বা। ডাক্তার বলেছে মানসিকভাবে আঘাত পেয়েছে, তাই এমন সেন্সলেস হয়ে গেছে। আরিত্রান ওয়াসেনাতের চুলের ভাঁজে হাত বুলিয়ে চলেছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না এই পরীর মতো মেয়েটা তার নিজের বউ। ভাবা যায়। আরিত্রান ওয়াসেনাতের ঠোঁটের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ঠোঁটের কাটা জায়গাটা দেখেই তার মেজাজ গরম হয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে এই লোকটাকে আবার খুন করতে, কিন্তু মৃত ব্যক্তিকে তো আর বারবার মারা যায় না। আরিত্রান ওয়াসেনাতের কাটা জায়গাটায় হাত ছোঁয়াতেই ওয়াসেনাত নড়ে ওঠে। আরিত্রান হালকা হেসে রুম থেকে বাইরে চলে যায়। রাত 12টা ছুঁই ছুঁই। ওয়াসেনাত ঝাপসা চোখে তার আশেপাশে তাকিয়ে অপরিচিত পরিবেশের সাথে পরিচিত হতে যাচ্ছে। ওয়াসেনাত প্রথমে বুঝতে না পারলেও তার বেডের পেছনের দিকে বড় করে ঝুলানো আরিত্রানের ছবি দেখে বুঝতে পারে এটা আরিত্রানের রুম। ওয়াসেনাত বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। তার সম্পূর্ণ শরীর ব্যথা করছে, তাতে তার তেমন মনোযোগ নেই। এই নতুন পরিবেশের সাথে পরিচিত হওয়ায় প্রতি এখন সে অধিক মনোযোগী। ওয়াসেনাত রুমের চারিপাশে একবার চোখ বুলালো। অফ হোয়াইট রঙের একপাশ দেওয়াল বিশিষ্ট রুম,
বাকি তিন পাশই কাচের, কাচের ওপরে খুব সুন্দর সাদা পর্দা আর পর্দা, পর্দার আড়ালে দুই পাশে দুটি কাচের জানালাও আছে, যা দিয়ে চাঁদের আলো অনায়াসে ঘরে প্রবেশ করছে। একটা ব্যালকনিও আছে, সাথে অ্যাটাচ করা ওয়াশরুম। রুম খুব সুন্দর, একটি বেড রাখা আর তার দুপাশে দুটি বেড, টেবিলে দুটি টেবিল ল্যাম্প আছে। এক পাশে আলমারি, তাও কাচের গ্লাসে আবৃত। এক পাশে একটা সাদা টেবিল, একটা ড্রেসিং টেবিল, একটা সোফা সেট আর একটা সুন্দর বুকশেলফ আছে, যাতে অসংখ্য বইয়ের ছড়াছড়ি। সম্পূর্ণ রুমে নিজের অসংখ্য ছবি দেখে ওয়াসিনাত নিজেই ভরকে যায়। এটা আসলে কার রুম, তার নাকি আরেকজনের? এটা ভেবেই সে কুল পাচ্ছে না। ওয়াসিনাত নিজের প্রতিটি ছবিতে চোখ বুলিয়ে চলেছে। ছবিগুলো ক্যান্ডিড, আর ছবিগুলোর নিচে খানিকটা খালি জায়গায় খুব সুন্দর কিছু কাব্যের মতো লেখা আছে। ওয়াসিনাত নিজের একটা ছবি দেখে অবাক হয়ে ভাবে, এটা আবার কখন তোলা? ছবিটা আরেকজনের সাথে প্রথম যেদিন মাঠে গিয়েছিল সেদিনের। ওয়াসিনাত পেছনে দু হাতের ওপর ভর দিয়ে হালকা ঝুঁকে আকাশের দিকে তাকিয়ে আছে, আর রোদের কিরণে তার মুখ সোনালী রং ধারণ করেছে। ছবির নিচে খুব সুন্দর করে লেখা, নিজেকে আমি ডুবিয়েছি তোমার সোনালী আভায়। ছেলেটার মাঝে এত কাব্যিক ভাব আছে, ব্যাপারটা ওয়াসিনাতের জানা ছিল না। ওয়াসিনাত আরো একটা ছবি দেখে থমকে দাঁড়ায়। এটা তো প্রথম দিনের ছবি, কে তুলেছে? কিছুক্ষণ তাকিয়ে নিচে পিসি রিমন লেখা দেখে বুঝতে পারে ওই দিন রিমনও তাদের দেখেছিল। ছবিটাতে ওয়াসিনাত বিরক্তি নিয়ে লাইটের তার খুলছে, আর আরেকজন কিছু তার হাতে হা করে তাকিয়ে আছে। ছবির নিচে লেখা আছে, এ যেন এক অজানা পরীর রাজ্যে আমি হারিয়েছি নিজেকে তোমারই মাঝে, আমার ফেরি পরী। ওয়াসিনাত হতভম্ব হয়ে পড়েছে আর দেখছে ছবিগুলোর চারপাশে ফেরি লাইটের আলো জলজল করে চলছে। ওয়াসিনাত আরেকজনের বড় ছবির দিকে তাকিয়ে আছে। সাদা কালো রঙের ছবি, এডিট করে করেছে বোঝা যাচ্ছে। আরেকজন একটা হাতের আঙুল দিয়ে একপাশের ব্রু উঠিয়ে বাঁকা ঠোঁটে তাকিয়ে আছে। ইস, কি সুন্দর লাগছে লোকটাকে। ভাবতেই ওয়াসিনাতের ভালো লাগছে। এই সুন্দর লোকটি এখন তার নিজের চিন্তা ভাবনায় নিজেই লজ্জা পাচ্ছে। ওয়াসিনাত আরেকজন রুমে এসে অবাক। ওয়াসিনাত দাঁড়িয়ে আছে আর তার লম্বা চুলগুলো ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। এত লম্বা চুল আরেকজনের আগে কখনো দেখেনি। কালো ঘন লম্বা চুলগুলো নিজেদের মতো ফ্লোরে পড়ে আছে। এত সুন্দর চুল ওয়াসিনাতের ভাবতেই আরেকজন অবাক হচ্ছে। এ যেন রূপাঞ্জল। রূপকথার রূপাঞ্জলের চুল এত বড় ছিল তার জানা আছে, কিন্তু রূপাঞ্জলের মতো চুল যে তার ফেরি পরীরও আছে এটা তার অজানা ছিল না। অজানা থাকারই কথা, সে তো আগে ওয়াসিনাতের চুল দেখেনি। আরেকজন পকেটে দু হাত গুজে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এক দৃষ্টিতে ওয়াসিনাতের চুলের দিকে তাকিয়ে আছে। মেয়েদের চুলে মাতাল করার শক্তি আছে, এটা সে শুনেছে, কিন্তু এই প্রথম সে নিজ চোখে তা দেখছে। আরেকজনের মনে হচ্ছে সে জনম জনম ধরে এভাবেই তাকিয়ে থাকতে পারবে। ওয়াসিনাত পেছনে ঘুরে তাকাতেই হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা আরেকজনকে দেখতে পায়। ওয়াসিনাত সাথে সাথে নিজের চুল হাত দিয়ে গুটিয়ে হাত খোপা করতে শুরু করে। আরেকজন এটা দেখে বলে ওঠে, আরে কি করছো? এখন তো আমি তোমার জামাই, সো চুল তো দেখতেই পারি, তাই না? বাই দ্য ওয়ে, তোমার চুল কিন্তু পাগল করার মতো। সবাই কোথায়? আমি বাসায় যাব না। তুমি কি জঙ্গলে আছো নাকি? মানে? এখন তো তুমি বাসায় আছো, আজ কিন্তু আমাদের ফার্স্ট নাইট, কিন্তু অর্ধেক রাত তো তুমি ঘুমিয়েই কাটিয়ে দিয়েছো, কিছু খাওনি। চলো খাবে? আচ্ছা থাক, তারপরেরটা পরে দেখা যাবে। ওয়াসিনাত ভয়ে ঢোক গেলে তারপর বলে ওঠে,